ক্রিকেটের জন্য একটা ভালো সময় আমরা বলতেই পারি। অবশ্যই 11 বছর পর পাকিস্তানের সাথে আপনি সিরিজ জিতেছেন এবং শেষটা 2015 সালে। এর আগে পাকিস্তানের সাথে বাংলাদেশ যতগুলো সিরিজ খেলেছে সবগুলোতেই হারতে হয়েছে। পাকিস্তানে গিয়ে বাংলাদেশ টেস্ট সিরিজ জিতেছিল, সেই ধারাবাহিকতাটা ধরে রাখা গেছে এবং যেহেতু আমরা বিশ্বকাপটা মিস করেছি সেটা নিয়ে অনেক ধরনের সমালোচনা হয়েছে, কাটাছেঁড়া হয়েছে, বিশ্লেষণ হয়েছে। এখন একটা স্বস্তির বাতাস যে ক্রিকেট মাঠে ফিরেছে এবং বাংলাদেশ সিরিজটা কনভিনসিংলি জিতেছে। বাংলাদেশ সিরিজটাতে ডমিনেট করে জিতেছে, এটা বললেও আসলে খুব বেশি ভুল বলা হয় কি? না, সেটা না। দ্বিতীয় ম্যাচটাতে একটু উল্টো চিত্র বাংলাদেশ দেখেছে, বাট প্রথম ম্যাচ, তৃতীয় ম্যাচ কম্পারেটিভলি ক্রিকেটটা বেশি মুগ্ধ করেছে লাস্ট ম্যাচেই। কনভিনসিং বলতে দুই এন্ড থেকে একটা কম্পিটিটিভনেস ছিল এবং যে ধরনের ম্যাচ দর্শকরা মাঠে দেখতে চায়। Correct. এবং এইরকম ইভেনলি ব্যালেন্সড উইকেটে আপনি যখন বড় মঞ্চে খেলবেন সেখানে যে ধরনের কম্পিটিশন হতে পারে, ক্লোজ হতে পারে, সেই জায়গা থেকে ম্যাচ ছিনিয়ে আনার যে একটা ব্যাপার থাকতে পারে, ওই কাজটার একটা রিহার্সাল বাংলাদেশ কালকে করতে পেরেছে মিরপুর হোম অফ ক্রিকেটে। সেটা নিয়েও আমরা বিস্তর আলোচনা করব। তবে পাকিস্তান সিরিজ নিয়ে যদি আমরা কাটাছেঁড়া করি তাহলে সেখানে কাটাছেঁড়ায় প্রথমে যদি আমি মানে বাংলাদেশ প্রসঙ্গে আসি, পাকিস্তান প্রসঙ্গে আমরা পরে যাই। বাংলাদেশ প্রসঙ্গে প্রাপ্তির দিক থেকে আমার কাছে মনে হয় টপ অর্ডার এবং হচ্ছে পেস ইউনিট দুই জায়গায় প্রাপ্তি আছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মিডল অর্ডারে একটা জায়গা আছে যেখানে আমরা আলোচনা করতে পারি। আফিফের জায়গাটা এখনো সিমেন্টেড হয়নি, ওই প্রসঙ্গ নিয়ে বিস্তর আলোচনা আমরা করবো। তবে প্রথমে টপ অর্ডার দিয়ে শুরু করি। তানজিদ তামিম সম্ভবত একটা উত্তর, যে উত্তর বাংলাদেশ খুঁজছিল। সৌম্য সরকারকেও এই জায়গাতে ভাবা হয়েছিল, তানজিদ তামিমের ট্রাস্ট রাখা হয়েছে। বিপিএল এ থার্ড হাইয়েস্ট রান গেটার ছিলেন, বিসিএল এ থার্ড হাইয়েস্ট রান গেটার ছিলেন। যে ধরনের ইন্টেন্টে তিনি খেলছিলেন সেই ইন্টেন্টে এই সিরিজটা তিনি একদম নিজের করে নিয়েছেন। 175 টপ রান স্কোরার, সব কিছু মিলে টপ অফ দ্য অর্ডার, অ্যাগ্রেসিভ ব্যাটিং, স্বাচ্ছন্দ্যে ব্যাট করবেন, এয়ারে খেলবেন, প্রতিপক্ষকে প্রেশার শিফট করবেন, সবই তো তানজিদ করে দেখালেন। অবশ্যই এই জায়গাতে তানজিদ তামিম অন্যদের চেয়ে আলাদা, এখানে কোনো সন্দেহ নেই। আপনি সৌম্যের কথা বলছিলেন, গেল সিরিজের শেষ ম্যাচটা তো তার 91 রান ছিল। গেল সিরিজে 3 ম্যাচে সম্ভবত 145 রান করেছেন। তার বাদ পাওয়াটা একটু দুঃখজনক এবং আপনাকে ভাবতে হবে যে সৌম্যকে কেন খেলানো হয়নি। ইটস বিকজ অফ সাইফ। সাইফ খুব ভালো করতে পারেনি, তবে সেটা তানজিদ তামিম খুব ভালো মতো পুষিয়ে দিয়েছেন। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 2023 বিশ্বকাপের পর থেকে একটা জিনিস যোগ করি একটু, সরি, আপনি একটা বিষয় বলছিলেন সৌম্যের বিষয়টা, যেহেতু আপনি যেটা বলছিলেন লাস্ট ব্যাচে 91, মাঝখানে তো হচ্ছে প্রায় 6 মাসের মতো সময় চলে গেল। এই জায়গাটা এই নিয়ে 6 মাসে যে 3টা টুর্নামেন্ট হয়েছে সেই 3 টুর্নামেন্টের কোনোটাতেই কিন্তু সৌম্য আহামরি ব্যাটটাকে চওড়া করতে পারেননি। সেই কারণেও কিছুটা কনফিডেন্স লিক করেছে কিনা আসলে সিলেক্টরদের মাথায় সেই জিনিসটা আসলে কাজ করেছে। হাসিবুল হোসেন শান্ত সে কথাটাই বলেছেন যে মাঝখানের সিরিজগুলোতে যেহেতু সৌম্য রান করেননি সে কারণেই হয়তো তাকে একাদশে রাখা হয়নি। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি এই জিনিসটা মিলিয়ে ফেললে কিন্তু চলবে না। আমরা অন্যান্য দেশের ক্ষেত্রে সবসময় দেখি যে আপনাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেটের তুলনাটাই করা হয়, যিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটার বিশেষ করে তার জন্য তো বটেই। এবং ওই জায়গাটাতে সৌম্য একটু আনলাকি। সাইফ হাসান ফর্মে আছেন, টি20 দলের ভাইস ক্যাপ্টেন। বিপিএল একটা সময় তিনি দল থেকে জায়গা হারিয়েছেন, এখনও পর্যন্ত নিজেকে পুরোপুরি খুঁজে পেয়েছেন বা স্বাচ্ছন্দ্যে খেলছেন তা না। এই সিরিজটাও খুব ভালো গেছে তা না। তো সৌম্যের জন্য অপরচুনিটি আছে, তিনি স্কোয়াডে আছেন, এমন না যে তিনি বাদ পড়ে গেছেন। স্কোয়াডে আছেন, একাদশে থাকা না থাকাটা একটু লাকের বিষয়, একটু পারফরমেন্সের বিষয়। ওই ধারাবাহিকতাটা আসলে সৌম্য কখনো দেখাতে পারেননি, নতুবা তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের বয়স 1 যুগেরও বেশি। আমাদের তো সৌম্যকে নিয়ে এখন এই জায়গায় এই কথাতেই আসার কথা না, ঠিক না? 1 বছর 1 যুগ পেরিয়ে যাওয়ার পরে তিনি ওই ধারাবাহিকতাটা দেখাতে পারেননি দেখে এই আলোচনাটা করতে হচ্ছে। তবে তানজিদ তামিমের কথা আসলে বলতে হয় যে এই সিরিজটা চলাকালীনও এই কথাবার্তা চলছিল। বিশেষ করে তৃতীয় ওয়ানডের আগে আমি কিছু স্ট্যাট দেখছিলাম যে তানজিদ তামিম এখন পর্যন্ত ম্যাচ উইনিং নক একটা খেলেছেন, 81, কোনো সেঞ্চুরি তার ছিল না। 84 বলে 81 যেটা করেছেন সেটাতে কনকাশন সাব হিসেবে নেমেছিলেন এবং ফার্স্ট ইনিংসে তিনি যতটা স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন, সেকেন্ড ইনিংসে টার্গেটটা মোটামুটি স্টিপ হলে বা 250-এর উপরে গেলে তার ব্যাট খুব একটা কথা বলে না। ওই জায়গায় তার একটা সমস্যা রয়ে গেছে। তবে যেহেতু তিনি কন্টিনিউসলি পারফর্ম করছেন, বিপিএল বলুন, ঘরোয়া ক্রিকেট বলুন, অদম্য টি20 বলুন বা যেই এনসিএলটা শেষ হলো সেখানে সব জায়গায় পারফর্ম করছেন, আত্মবিশ্বাসটা
নিশ্চিতভাবেই তার ইন্টারন্যাশনাল ক্রিকেটেও আসলে ট্রান্সফার হবে। সময় যেহেতু আমাদের কাছে বাধা, সেখানে আমরা আরো বিষয় টাচ করব, তবে পাকিস্তান সিরিজের কাটাছেড়ায় আর একটা বিষয় মনে হয় আমরা একটু যোগ করতে পারি। পেস ইউনিটে নাহিদ রানা প্রাপ্তি 8টা উইকেট তিনি নিয়েছেন, একটা ম্যাচে 5-আর। স্পট বোলিংটা আগের চেয়ে অনেক বেশি বেটার হয়েছে, চ্যানেলটা ভালো মেনটেন করছেন, তাসকিন তার রিদমে আছেন, মোস্তাফিজ সাহসিকতার পরিচয় দিয়েছেন। সো ওভারঅল পেস ইউনিট নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার আসলে কোনো কিছু নেই। আর স্পিন তো বাংলাদেশ বরাবরই ভালো। আমি এই জায়গায় একটা প্রশ্ন মাহফুজ করতে চাই যে মিরাজের বোলিং নিয়ে বা ব্যাটিং নিয়ে অনেক ধরনের কথাবার্তা উঠছিল যে তিনি মিডল ওভার্সে উইকেট এনে দিতে পারছেন না। সেই প্রশ্নের উত্তর কতটুকু পেলেন এবং অ্যাজ আ ক্যাপ্টেন মিরাজ এই সিরিজে কতটুকু সফল? ক্যাপ্টেন হিসেবে তার বোলিংয়ের একটা জায়গায় অনেকের কাছে আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে। একটা জায়গায় খুব স্মার্টলি নিজেকে ব্যবহার করেছেন, আরেকটা জায়গাতে হয়তো বা কিছু ওভার, যেমন লাস্ট ডেতে তার কাছ থেকে অন্তত 2-1টা ওভার যদি থেকে যেত তাহলে স্লগে হয়তো বা সেই জায়গাটাতে আর একটু বেটার হতো। বাট যেহেতু রিশাদ গুগলিটা করতে পারেন, সো বাহাতি ব্যাটারের জন্য এগেইনস্ট দ্য টার্ন বল করতে পারেন রিশাদ, সো ওই জায়গা চিন্তা করে হয়তো বা মেহেদী হাসান মিরাজ নিজের ওভারটা আসলে খুব একটা রাখেননি। বাট 3টা ম্যাচ থেকে 5টা উইকেট, ইকোনমিটা 3.33। Excellent. সো ওভারঅল আমার কাছে মনে হয় যে মিরাজ এই সিরিজে ক্যাপ্টেন্সি সবকিছু মিলে আলটিমেটলি ঠিক আছে। আফিফের জায়গাটাতে একটু বাংলাদেশের জন্য কনফিউশন রয়ে গেল। আফিফ কি আসলে পর্যাপ্ত সুযোগ পেয়েছেন কিনা সেটা একটা বড় প্রশ্ন, কারণ আমরা কালকে অফেরে কথা বলছিলাম, নিজেরা যখন কথা বলছিলাম যে একটা ম্যাচে তিনি 8 বলে 5 রান করেছেন, যেটা ওই জায়গাতে কখনোই গ্রহণযোগ্য না। 12 বলে 13 রান, শেষের 2 ওভারে 12 বলে 13, এখানে আফিফ আছেন, হৃদয় আছেন, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেড না। না, আমরা কি এখনো আফিফকে নিয়ে আসলে কোনো ধরনের কনক্লুশনে আসতে পারি কিনা? কারণ পর্যাপ্ত সুযোগ তো এই সিরিজে আসলে তিনি পাননি। আরেকটা সিরিজ অবশ্যই আরেকটা সিরিজ তাকে দেখা যেতে পারে। আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে লিটন দাস এই সিরিজের আগে শেষ 6 ম্যাচে তার রান ছিল 6, 4টা ছিল ডাক। এই সিরিজে 2টা ম্যাচে 41 রান করেছেন, একটাতে 33 বলে 41, গেল ম্যাচে 50 বলে বা 51 বলে 41। গেল ম্যাচেও যে সময় নেমেছেন বেসটা সেট ছিল, যেভাবে ব্যাটিং করা দরকার ছিল সেটা করতে পেরেছেন বলে মনে করেন কিনা? স্ট্রাইক রেটটা 94, 85 রান 3 ম্যাচে করেছেন। ইট ইজ আপ টু দ্য মার্ক। এর আগে টানা 9টা সিঙ্গেল ডিজিট ছিল এবং 9 ইনিংসে ছিল তার হচ্ছে 16 রান। সো 817 দিন পার হয়ে গিয়েছিল যে তিনি ডাবল ডিজিটে যাননি ওয়ানডেতে। সেটা 2023-এর ডিসেম্বর মাসের গল্প। সবকিছু বাদ, লিটন ক্লাসিক ব্যাটার, নতুন একটা রোল পেয়েছেন, নাম্বার 4-এ খেলতে হবে, টপ অর্ডারে খেলতে পারেন, ওপেনিং খেলতে পারেন, বাট নাম্বার 4 ভেরি স্পেশালাইজড রোল। ইনিংসটাকে মোবিলাইজ করার দায়িত্ব আপনার। টপ অর্ডার ধসে গেলে সেখান থেকে ধরবেন নতুন বলে, আবার টপ অর্ডার অনেকক্ষণ স্টে করলে পুরান বলে আপনি ধরবেন। তার মানে ইনিংস মোবিলাইজার হিসেবে লিটনকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ক্রুশাল, ভেরি ক্রুশাল। মুশফিক এখানে সার্ভিস দিয়েছেন, সাকিব খেলেছেন, রিয়াদ খেলেছেন। সো দল যখনই বিপদে পড়েছে, নাম্বার 4 অলওয়েজ বাংলাদেশকে মোবিলাইজ করেছে। আপনি তার সাথে কথা বলেছেন, আপনার কাছে কি মনে হয় তিনি এই রোলে খুশি? সরাসরি প্রশ্ন। এইটা বলার মতো সুযোগ আসলে আমার আপনার নাই, কারণ হচ্ছে তিনি তো অখুশিটা ব্যক্ত করেননি। তবে আমার কাছে মনে হয় নাম্বার 4-এর রোলের চাইতে টপ অর্ডারের যে রোলটা এটা বেশি এনজয় করেন, কারণ লিটন উইথ দ্য পেস খেলতে পছন্দ করেন। উইথ দ্য পেস, বলের পেসকে কাজে লাগাবেন, শাইনকে কাজে লাগাবেন, খুব ক্লাসিক, শুধু টাচ করবেন বল চলে যাবে, এই রকম এই জায়গাটা আমরা দেখি লিটনকে বেশি এনজয় করেন। বাট টিমে খেলতে হলে আপনাকে তো যে কোনো রোলেই পারফর্ম করতে হবে, অ্যান্ড হি ইজ রেডি ফর দ্যাট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.